এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ। আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এক এমন সুপারস্টার যার সিনেমাগুলো সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। এমন একজন সুপারস্টার যিনি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন প্রাণ এনে দিয়েছেন। প্লিজ ওয়েলকাম গদরের তারা সিং, সানি দেওল। সানি, আপনার চোখে জল দেখতে পাচ্ছি। এই যে কোটি কোটি মানুষের ভালোবাসা, এই যে মানুষের ভালোবাসা, এই মানুষ এভাবে খুশি হয়েছেন আমি যা করেছি, বিশ্বাসই হচ্ছে না যে আমি এর যোগ্য। সত্যি মনে হয় না যোগ্য আমি। সেই জন্য গত কয়েক বছর ধরে আমি অনেক কিছু চেষ্টা করছিলাম, অনেক জিনিসের পেছনে পড়ে রয়েছিলাম। আর যেভাবে মানুষ আমার গদরকে ভালোবাসা দিয়েছে, যেভাবে ওনারা বাইরে এসে সেলিব্রেট করেছেন, যখন আমি প্রথম জানতে পারলাম, আমি আমার ফিল্মের প্রমোশন করছিলাম আর আলাদা আলাদা ফোর্সের কাছে গেছিলাম, আর যেভাবে মানুষ আমায় ভালোবাসা দিয়েছে তাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আর আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার সবাই এত ভালোবাসে। আর যখন ফিল্মটি রিলিজ হতে যাচ্ছে আমি জেনে গেছিলাম যে অনেক টিকিট বিক্রি হয়ে গেছে, আর চারদিকে একটা ফেস্টিভ্যালের যেন প্রস্তুতি শুরু হয়ে গেছিল। তো জানি না, তখন থেকেই আমার মধ্যে একটা এমন মনে হচ্ছিল যেন আমার মধ্যে ঈশ্বর রয়েছেন, আর আমি যেন মানুষের সঙ্গে কোথায় ভেসে চলেছি। অনেকভাবে যেভাবে মানুষ পিকচার্স হিট হয়েই থাকে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে আমার ফিল্ম হিট হয়েছে বলে মানুষ এসে তার জন্য সেলিব্রেট করছে। তো আমার মনে হয় না এরকম ফিলিং আর দ্বিতীয়বার আসবে, আর কেউ এরকম ফিলিং এর অনুমানও করতে পারবে যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে। আপনি কি ভেবেছিলেন ফিল্মটা এত হিট হয়ে যাবে? দেখুন, এতটাও আশা করিনি আমি, কারণ যখন প্রথম গদর রিলিজ হয়েছিল সেই সময় আমার মনে হয়েছিল, আমার মনে আছে যে হ্যাঁ, অবভিয়াসলি আমি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নই, কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যেও এত ভালোবাসা রয়েছে, কিন্তু যেমনটা লোকে করে থাকে ফিল্মটাকে উঠতেই দিচ্ছিল না, দমিয়ে দিচ্ছিল। কিন্তু জনগণ ফিল্মটা তুলে দিল, রীতিমতো একটি বিপ্লব তৈরি করে ফিল্মটি লোকের মনে জায়গা করে নিল। আর সেই সময় এইভাবে মনে জায়গা করে নিয়েছিল যে ফিল্মটি চলতেই থাকে। আর তখন আমার কারণ সেই সময় এতটা ডিজিটাল ওয়ার্ল্ড ছিল না, আমরা এখনকার মতো এতটা জানতে পারতাম না কোথায় কি হচ্ছে। আর তখন আমরা ফিল্মের এত প্রমোশনও করতাম না, একেবারেই না। আমরা আসতাম, শুটিং করতাম, অন্য ফিল্মের কাজে চলে যেতাম। এইবার কারণ এই ফিল্মটি অনেকবার আমরা ভেবেছিলাম এই ব্যাপারে, বিশেষ করে ডিরেক্টর সাহেব কিভাবে যে আমরা পার্ট 2 বানাবো। আমি বলি না ভাই, এতটা মানুষ পছন্দ করেছে, আমরা আবার এটা বানাতে চাইবো। তারা আবার জানতে পারবে মানুষের পছন্দের ফিল্মটা আবার বানানো হচ্ছে, তখন তারা বলবে আপনারা এটা কি করে দিলেন, এমনটা করা ঠিক হয়নি। সেই কারণে ফিল্মটি ডিলে করে দেওয়া হয়। আর তখন কোভিডের সময় ছিল, কিন্তু যখন ওনারা আমায় আইডিয়া শোনালেন, আইডিয়াটা খুব ভালো লাগলো। তখন সবকিছু ঠিক হলো, ফিল্মটি তৈরি হলো। তবে আমার বিশ্বাস ছিল যে জনগণ ওই গদরকে লাইক করেছেন, আমার মনে হলো তারা লাইক করবেন। আমি ভেবেছিলাম যে হয় পিকচারটি একদমই চলবে না, আর চললে আগেরটার সম্মান বজায় থাকবে। আর এই ফিল্মটি পার্ট 2 তার সম্মান রেখেছে।
তো আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকে আদালতে। প্রথম অভিযোগ সুপারস্টার সানি দেওলের ওপর। আপকি আদালতে সুপারস্টার সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার অহংকার হয়ে গেছে। সানি, এই কথাটা কি সত্যি যে এই ফিল্ম সিনেমা হলে এত হিট হয়েছে, গাদার সব তোলপাড় করে দিয়েছে, আর মানুষ বলছে যবে থেকে এই ফিল্ম হিট হয়েছে আপনার অন্য কিছু চোখেই পড়ছে না, না জওয়ান, না সুলতান, না পাঠান, না ভাইজান, শুধু তারা সিং মহান? তারা সিং, ওনারা তারা সিংকে যেভাবে তুলে ধরেছেন, এসব জনগণেরই ব্যাপার। আর ক্যারেক্টারটা এমনই হয়ে গেছে যে মানুষের মনে গেঁথে গেছে, তাই যেখানেই যায় শুধু তারা সিং তারা সিং, আর খুব ভালো লাগে। পাকিস্তানের লোকজন বলছে কোন তারা সিং, কোনো পাসপোর্ট ছাড়াই চলে এলো। আগেরবার যখন এসেছিল নলকূপ উপড়ে দিয়েছিল, এইবার পোস্ট উপড়ে দিল। দেখুন, এইসব কথা সোশ্যাল মিডিয়া আর এইসব জায়গাতে ঘুরতেই থাকে, কিন্তু আমি যখনই ইংল্যান্ড যাই বা এই তো দুবাইতে ছিলাম, ওয়াঘা বর্ডারেও ছিলাম, ওখানে পাকিস্তানের যে লোকজন ওইদিকে ছিল আর কি, আর আমি এইদিকে ছিলাম, তো আমি ওখান থেকে দেখছিলাম ওনারা হাত নাড়ছিলেন, ভালোবাসা দিচ্ছিলেন, ছবি তুলছিলেন। তারপর যখন দুবাইতে ছিলাম, তো ওখানে কত লোকের সঙ্গে দেখা হলো, ওনারা জড়িয়ে ধরলেন, কত ভালোবাসা দিলেন। সত্যি এমন নয় যে ওনারা ভালোবাসেন না, বিকজ আমি একজন অভিনেতা যে সবার জন্যই রয়েছে। হ্যাঁ, তারপর ফিল্ম তৈরি হয়ে যায় যেখানে আমায় অবভিয়াসলি ক্যারেক্টার প্লে করতে হয়, আর সবসময় একজন ভিলেন থাকে, একজন হিরো থাকে। তবে আমি এইভাবে কিন্তু কারোর বিরুদ্ধেই যাই না। আর তারা সিং যে ধরনের ক্যারেক্টার, ও পাকিস্তানে গিয়েও ঘাঁটি গাড়তে রাজি, আর হিন্দুস্তানেও ঘাঁটি গাড়তে রাজি। তার পরিবারকে যেখানে থাকতে দেবে সে সেখানেই থেকে যাবে, তার শুধু নিজের পরিবার চাই, আর কিচ্ছু নয়। খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট আমি পেয়েছি। পাকিস্তানেরই কেউ একজন লিখেছেন যে 22 বছর আগে কল উপড়ে নিলেন, এখানে জল আসা বন্ধ হয়ে গেল, এবার পোস্ট উপড়ে নিলেন তো বিদ্যুৎ আসা বন্ধ হয়ে গেল। এসব তো মানুষের কমেন্ট, আমি আর কি করতে পারি? না, আমি তো এমন কিছুই করিনি। আর একজন লিখেছেন যে পাকিস্তানের হাতুড়ি নিয়ে পাকিস্তানের গোটা সেনাবাহিনীকে ভয় পাইয়ে দিলেন। ব্যাপারটা সেরকম কিছু নয়। একটা ক্যারেক্টার ছিল যে নিজের ছেলেকে নিতে এসেছিল, আর তারা সিং যখন নিজের পরিবারের জন্য আসে তখন তাকে কেউ আটকাতে পারে না, এই আর কি। তারা সিংকে কেউ আটকাতে পারে না, কেউ না। একটা সিন সবাই দেখেছে যে আপনি ট্যাঙ্কের ওপর উঠে পড়েছেন, তারপর পাকিস্তানি ট্যাঙ্কের ওপর ঝাঁপিয়ে পড়ে তাতে হাত বোমা ঢুকে আবার নিজের ট্যাঙ্কে ফিরে এসেছেন। তারা সিং আমাদের যেমন মার্ভেল কমিক্সে রয়েছে, যা তাতে যেমন হিরো থাকে, আমাদের তারা সিং সেরকমই একজন। বরং আমাদের তারা সিং ওই সমস্ত সুপার হিরোদের থেকে বেশি শক্তিশালী, কারণ সে তার পরিবারের সঙ্গে থাকে। তার পরিবার যেমন দুর্বলতা, সেটাই তার শক্তি। যখন সে ফেঁসে যায় তার কাছে কিন্তু ঈশ্বরের শক্তি এসে যায়, আর যখন ঈশ্বর এসে যায় তো ঈশ্বরের সামনে কে টিকতে পারে? আপনি বলুন, কেউ না। তাহলে এই কথাটা সত্যি যে একটা ফিল্ম বানাতে প্রচুর পরিশ্রম লাগে, কারণ যে সমস্ত সিন ছিল সবই রিয়েল স্টান্টস ছিল, তাতে কোনো গ্রাফিক্স বা এফেক্ট ব্যবহার করা হয়নি। হ্যাঁ, প্রায় যে সমস্ত ফিল্ম আমি করি তাতে স্পেশাল এফেক্ট খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু কোনো কোনো জায়গা অবশ্যই থাকে যেখানে ব্যবহার করতে হয়। সব জিনিস আমরা অন লোকেশন করি, আমরা সেটেও করি না, উই গো টু দ্য অ্যাকচুয়াল লোকেশন, ওখানে গিয়ে আমরা শুটিং করি। আর ওখানে আবহাওয়া বা অন্য যেসব সমস্যা আছে, বিশেষ করে আজকালকার দিনে যেটা হয়ে থাকে, সবার কাছে ক্যামেরা থাকে, তো আমরা যেখানেই যেতাম কোনো ফ্যান থেমে থাকতো না। সত্যি তারা সবসময় ভিডিও করতেই থাকতো। তো এই ধরনের আর কি মানে সমস্যা পোহাতেই হয়। তো একটা ভয় হতো যে আমরা তো সবে শুট করছি, পিকচার রিলিজ হতে এখনো 1 বছর লাগবে, আর এইসব ভিডিও ইতিমধ্যেই চারপাশে ঘুরতে থাকবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা আটকাতে পারছিলাম না। আর ডেফিনেটলি আমাদের যে সিকোয়েন্সেস ছিল, কখনো হেলথ প্রবলেম হতো, কিছু জিনিস হতো, কোথাও অন্য কিছু হতো, অন্য কিছু আবার হয়ে গেল। তো এই যে ট্যাঙ্ক ওড়ানো, গাড়ি ওড়ানো, বিস্ফোরণ হওয়া, এগুলো সব রিয়েল ছিল? সব রিয়েল ছিল, এই সব রিয়েল ছিল। We did all that. আর আমি শুনেছি যে যখন ছেলেকে বাঁচাতে যান
তখন খুবই ধুলো মাটি উঠছিল, কিন্তু ওই সময় আপনার চোখে সমস্যা ছিল, চোখের অপারেশন হ্যাঁ, হয়েছিল। ঠিকই। ওটা ছিল। আমার চোখে খুবই প্রবলেম ছিল। আমি অপারেশন করিয়েই গিয়েছিলাম। ওখানে অনেক বেশি ধুলো ছিল। কিন্তু করতেই হতো। আর আমি কি বলবো, আমার একটা খুব খারাপ অভ্যেস ছিল, যার জন্য বাড়িতে খুব জুতোও খেয়েছি। আমাকে সবসময় খেয়াল রাখতে বলতে, আরেকবার নয়, আমার সঙ্গে একটা অনেকবার হয়েছে এমনটা। আমি খেয়াল রাখতাম না, বিকজ আমি ওই কাজের মধ্যে যুক্ত হয়ে পড়তাম। আর জানি না লোকে কেন ভাবতো এতে কিছু যায় আসে না, কাজে লেগে পড়ে। প্রচুর ধুলো ছিল, চোখে জল ঢুকে যাচ্ছিল। আমি বারবার ড্রপ দিচ্ছিলাম যাতে বাড়াবাড়ি কিছু না হয়ে যায়। তবে বাট সব কিন্তু মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। আ যে বাচ্চাটাকে আপনি বাঁচাতে গিয়েছিলেন, এটা কি সেই বাচ্চা যে 22 বছর আগে গাদারে ছিল? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা ওই বাচ্চাই। এই বাচ্চা সেই বাচ্চাই। আর ফিল্মের ডিরেক্টর আমায় বলেছেন যে ওই বাচ্চাটা যে ওনার ছেলে ছিল, আপনি এমন অ্যাডাপ্ট করেছেন যেন সত্যি সত্যি ও আপনার ছেলে। যাই হোক, সেটা নয়, অ্যাজ অ্যান অ্যাক্টর অবশ্যই ছেলে তো ছিলই। ওকে সেইভাবেই মানে আমি প্রায় নিজেকে সেভাবেই তৈরি করে নিই, যেমনটা ক্যারেক্টার হয়ে থাকে। ছেলে তো ছেলেই হবে, ফিলিংসটা নিয়ে আসা খুব জরুরি। আর বাচ্চার সঙ্গে আমি বারবার বলতে থাকতাম, এমন করে ভাবো যেন আমাদের রিলেশনশিপ ওটাই বাবা ছেলের। তো যেটা হয় ওই আরকি। মানে এইসব জিনিস আরকি স্ক্রিনেতে একেবারে ঠিকঠাক লাগে। এক্সপ্রেশনটাও ঠিকঠাক এসে যায়। তো আর আমার মনে আছে ১ম যে গদর ছিল তাতেও ও আমার সঙ্গেই ছিল। আর আমরা ট্রেনের বগির ওপর দিয়ে জাম্প করতে, করতে যাচ্ছিলাম, তো আমায় চেপে ধরেছিল। আমি ওকে বেঁধে রেখেছিলাম অ্যান্ড ওকে সাথে নিয়ে লাফ মারতে, মারতে যাচ্ছিলাম। এমন নয় যে কোনো ডামি রাখা হয়েছিল। তো ব এটা একটা বিশ্বাস ভরসার ব্যাপার ছিল। এমনই জিনিস ছিল। তো তো এতে যত অ্যাকশন সিন ছিল সব আপনি করেছেন, ডাবল রাখেননি? ডাবল রাখিনি। ডাবল মানে আমার মনে হয় না যে একটা তার জায়গা হবে হয়তো যেখানে আমি নেই। তবে সব জিনিস আমি নিজেই করি। বিকজ আ ওতে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ এসে যায়। আর নিজের এক্সপ্রেশন যেটা হয় আ সেটা একদম ঠিকঠাক আসে। আর নয়তো সব জিনিস খুব কাট করে হয়ে যায় আরকি একেবারে। দেখুন, আজকাল বেশিরভাগ বড় অ্যাক্টর যারা রয়েছেন তারা এফেক্টের সঙ্গে কাজ করেন। স্টেজের ওপর পুরো শুট হয়, তারপর তাতে পুরো এফেক্ট দেওয়া হয়। আর মনে হয় একদম রিয়েল ছিল। না, দেখুন, দেখুন সেফটি আজকাল অনেক বড় হয়ে গেছে একটা ব্যাপার। ওয়ান শুড ডু ইট, আমি না বলব না। তবে প্রত্যেকের আলাদা, আলাদা স্টাইল আছে। সেটা সে কিভাবে করবে আরকি। এমন কিছু জিনিস যেটা মনে হবে আমি করতে পারব না, obviously আমি তখন সাহায্য নেবই নেব। তবে প্রায়ই আমরা যেটা করি, আমার যদি মনে হয় এটা করতে পারব, আমি করে ফেলি আরকি। তাহলে বিপদের সঙ্গে খেলা আপনার শখ? না, শখ তো নেই। মেবি আই এম আ স্পোর্টসম্যান, তাই সবসময় সবকিছু স্পোর্টসের মতোই নিয়ে নিই। চলো এতে মজা লাগবে, করে ফেলি। তাহলে এই ফিল্মে আমিষা প্যাটেল যে ঝগড়া করেছিল সেটাও আপনি স্পোর্টিংলি নিয়েছেন? আমি তখন ঐসব জিনিস থেকে দূরে সরে যাই। যখন বুঝতে পারি ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে, আমি তখন চুপচাপ সরে যাই ওখান থেকে। শুটিং এর সময় তো ওনার প্রায়ই ঝগড়া হতো ডিরেক্টরের সাথে। আমি হ্যাঁ, সেই সময় ওখানে থাকতাম না। যা কিছু হতো ওনাদের মধ্যেই হতো আরকি। তবে আমার মনে হয় যে তো বাট কিন্তু হ্যাঁ, যা ঝগড়াঝাঁটি হতো সেটা না হলেই ভালো হতো। আমি তো সবসময় বলি, যতই আর্গুমেন্টস হোক না কেন, আর্গুমেন্টস থেকেও মানুষের একটা ধারণা হয়ে যায়। যখন কেউ কাউকে কিছু বলে, সেটা সামনে থেকে শুনলে জানা যায় কতটা ঠিক বলেছে আর কতটা ভুল বলেছে। আর সেটা রিয়ালাইজও হয়ে যায়। এগুলো হওয়া ঠিক নয়। বাট আই থিংক এরকম ঝগড়া হয়ে থাকে। ইটস পার্ট অফ লাইফ। তো আপনার কাছে এসে বলে না যে প্রায় যে একটু সমস্যাটা মিটিয়ে দিন? আমার কাছে এইসব জিনিস নিয়ে কেউ আসে না। বিকজ উনারা জানেন যে আমার কি অ্যাটিটিউড হবে আরকি। এখন সত্যি। তবে এবার গাদারে এসে গেছে। এখন আমার মনে হয় ঈশ্বর শুনেছেন। আসুন দেখে নিই জনগণের মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করতে চায়। এই কিছুদিন হলো আপনার গাদার 2 রিলিজ হয়েছে আর বক্স অফিসেও সেটা দারুণ হিট করেছে। তো আপনি এর সাকসেস দেখে ইন ফিউচারেও গাদার 3 করার কথা ভাববেন? দেখুন, গাদার 2 আনতে আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু গাদার 3 র জন্য আমি প্রস্তুত আছি। আমি শুনেছি যে আজকাল আপনার কাছে অফার আসছে বর্ডার 2,
অর্জুন 2, ঘায়েল 2 সবগুলো 2 বানানো। আই থিঙ্ক আমার যে ফিল্মগুলো ছিল ক্যারেক্টার ছিল তা মানুষের মনে এমনভাবে ঢুকে গেছে যে সবাই চায় ওগুলোর এক্সটেনশন দেখতে। হ্যাঁ, আর আপনারাও সেটাই দেখতে চান তো। তো বর্ডার 2 এর কথা যেটা বলছেন, একটা সময় তা করতে যাচ্ছিলাম কিন্তু করা হয়ে ওঠেনি। আর যখন এই ফিল্মটি এত হিট হয়েছে তো সবার মধ্যে দারুণ উৎসাহ এসে গেছে যে আমিও এটা বানাবো। তো মনে হয় একদিন ওটাও তৈরি হয়ে যাবে। আমি শুনেছি সানি দেওয়ালের খুব উৎসাহ জেগেছে। আপনি বলছেন যে একটা ফিল্মের জন্য 50 কোটি নেবেন। দেখুন, টাকা কত নেব কি নেব না প্রডিউসার তো সেটাই দেবেন। যতটা উনি টাকা তুলতে পারবেন বলে উনি মনে করবেন, আর একটারও সেটাই নেবে যখন যতটা ফিল্ম সে মনে 500 করবে কোটি আয় করবে 50 কোটি তো বলাই যায়। তো তো ওনার যেটা মনে হবে আমায় কতটা দিতে পারবেন আমি সেই সীমার মধ্যেই থাকবো। এটা বলবো না যে আমি করতে পারবো না, ঠিক আছে? তো তো এইভাবে আমি কিন্তু কোনো কাজ করি না। হ্যাঁ, আই লাইক টু বি ইন দ্য পজিশন যেখানে প্রজেক্টের উপর যেন কোনো চাপ না আসে। আমার আপনার কাছে প্রশ্ন স্যার, আপনার গদরের কোনো ফেভারিট ডায়লগ প্লিজ একটু শোনাতে পারবেন? প্লিজ স্যার। हिंदुस्तान हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। সানি, আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি। আর ব্রেকের পর আপকে আদালতে সানি দেওলের সঙ্গে সওয়াল জবাবের আরো একটা পর্ব। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার সানি দেওল। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি প্রচন্ড রেগে যান। সানি, আপনার ফিল্মে যত ডায়লগ থাকে, উখাড় লুঙ্গা, ফাঁড় दूंगा, घर में घुस के मारूंगा, कलीजा खींच लूंगा, বেতাব থেকে শুরু করে গদর অবধি সব সময় এত রাগ। আমি যে ক্যারেক্টার পাই আর আমি যে ফিল্মগুলো করেছি, সাবজেক্টও যা বেছে নিয়েছি, তাতে সবসময় একজন সাধারণ মানুষ হয়, পারিবারিক ব্যক্তি হয়, তার ভাই থাকে বা সে কারুর ছেলে। কখনো যদি তাকে কেউ কিছু বলে আটকায়, তখন রাগ তো তার হবেই। যখন কেউ বলবে আমি তোমাকে খুব ভালোবাসি আর তারপর যদি বলে কাল থেকে আমি তোমার সঙ্গে থাকবো না, আর ছেলেটি পাগলের মতো প্রেমিক হয়, তখন রাগ হবে না তো কি হবে? আর তারপর কেউ যদি বোনের অপমান করে আর কি, ভাই তখন কি করবে? হ্যাঁ, ভাইয়ের তো রক্ত ফুটতেই থাকবে, সেই লোকের হাত খুলে নেবে তো সে। তো 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 আমার ক্যারেক্টার এমনই হয়, আমি প্রায়ই মানে আই পোর্ট্রে দোজ কাইন্ড অফ ক্যারেক্টার্স। তো সামহাউ ওটাই জনগণের খুব ভালো লাগে আর ফিল্মগুলো মানুষের মনে গেঁথে গেছে আর কি। আমেরিকায় আপনি যখন ডায়লগ ডেলিভার করেছিলেন, ভয় পেয়ে গেছিল আমেরিকানরা? ওখানে আমার ওই জো বলে সোনিহাল মুভির শুটিং চলছিল আর আমি পুলিশ কনস্টেবল ছিলাম। ওখানে যখন যাই, বেশ বিশাল বিশাল মানে চেহারার লোক ছিল আর কি, রীতিমতো কুস্তিগির বডি বিল্ডার টাইপের ছিল। তো আমার ডায়লগ বলতে হয়েছিল যেটা ছিল এরকম, নো ইফ নো বাট সির্ফ জট। তো আমি যেভাবে বলেছিলাম, বেচারা দাঁড়িয়ে ছিল, তারা কিছু বুঝতে পারেনি, সব এরকম হয়ে যায়। কেমন করে বলেছিলেন যদি একবার দেখান তো? এখন তো গলাটা একটু বসে রয়েছে, নয়তো আমি খুব ভালোভাবে দেখাতাম। বিকজ ওই সময় যেটা হয় না, বিকজ ওই কথাটা সর্দার বলছে, একজন সর্দারজি, নো ইফ নো বাট সির্ফ জট। তো এই কথাটা নিজে থেকেই ভেতর থেকে এসে যায়। তো আমি কি করব, মানে আমি তো একজন পাঞ্জাবি, আমি একজন সর্দার। আমি যেই হই, আমার ভেতরে যে রক্ত বয়ে চলেছে, সেই রক্ত দেশের রক্ষাও করে। আর সেই জন্য যখন যেখানেই থাকি, যখন সেখানে কোনো
সর্দারজি থাকুক যে কোনো জায়গায়, যা পরিবার যদি সমস্যায় পড়ে সে জানে যে সর্দারজির পাশে দাঁড়িয়ে আছি, তাহলে আমি সেফ। তো এটা সবসময়ই হয়ে এসেছে। সেই জন্য সানি আপনাকে যখন ডান্স করতে হয় মনে হয় যেন মাটি কাঁপছে। কিন্তু যবে থেকে আমার ছেলের বিয়ে হয়েছে তখন থেকে আমি জানি না কেন নাচতেই থাকি, যেখানেই যাই নাচতেই থাকি। তারপর আমার মনে হয় যে নাচতে গেলে আমি আর লজ্জা পাই না। আগে একটু ঘাবড়ে যেতাম বই কি। যখন জিত ফিল্মের ওই গানটা শুট হচ্ছিল তখন খুব ভয় পেয়ে গেছিলেন, সবাইকে সেট থেকে সরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওই সময় আমি ঠিক করেছিলাম যে আমি নাচবো, কিন্তু আমি যতটুকু পারতাম সেটাই করেছিলাম। আর ওই নাচটা এমন ছিল যেটা আমরা করেছিলাম অ্যান্ড কিলিং, জানি না কি বলতো, ধার 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 ধার। আর ওটা ক্যারেক্টার ছিল, ও বেচারা সিম্পল ক্যারেক্টার ছিল, সে তো মানে ওই রকমই করবে। আর ওই পিকচারটা আমি সেভাবেই করি। গানটা খুব সুন্দর ছিল, কিন্তু মানুষের পছন্দ হয়েছিল। তারপর মানুষ ওটা এনজয়ও করেছে আর কি, লাইকও করেছে। রাইট ইয়ারা, ও ইয়ারা। হ্যাঁ বলুন, কিছু বলতে চাইছিলেন হ্যালো সানিকে? স্যার, আমার নাম স্নেহা রবার্টস। আমি আপনাকে মন থেকে রিকোয়েস্ট করছি, আপনার সুপার হিট সুপার ফেমাস সং সামনে এক মোর আয়া मैं सब पीछे छोड़ आया, স্যার আপনি কি ওতে ডান্স করে দেখাতে পারবেন প্লিজ স্যার? এটা দেখে তো সত্যি মনে হচ্ছে আপনি এখন ভালোভাবে ডান্স করা শিখে নিয়েছেন। হ্যাঁ, আমি বলছি জানি না, মানে যদি ইচ্ছে করে তো সেটা করতেই হবে। ইচ্ছে করছে মানে পরের ফিল্মে কিছু মিউজিক্যাল করি। কারণ ধরমজির ব্যাপারেও লোক বলতো যে উনি ডান্স করতে পারেন না, কিন্তু যখন উনি করতেন তখন স্টেজে একদম আগুন জ্বালিয়ে দিতেন। বাবার একটা নিজস্ব স্টাইল রয়েছে, নিজস্ব একটা ইমেজ আছে, আর তার মধ্যে একদম মানে উনি উনি হারিয়ে যেতেন আর কি। সমস্ত মানুষ ওনাকে ওইভাবে দেখতেই বেশি পছন্দ করতেন। কি জানেন তো, 90% অফ দ্য পিপল আর নট ডান্সার্স, সো দে আইডেন্টিফাই মোর উইথ আস। বাকি লোক তো ডান্সিং করেই নেন, কেউ কেউ পারেন না, হাত নাড়াও আর নাচো। আমরা শুরুতে আপনার রাগ নিয়ে কথা বলছিলাম, আপনি ডান্স করে সেটা একটু ডাইলিউট করে দিয়েছেন। একটা ঘটনা তো সকলের মনে আছে, যখন আপনি শাহরুখের সাথে ডার করছিলেন সেই সময় জিন্সের পকেটে হাত ঢুকে রেগে মেগে ছিঁড়ে ফেলেছিলেন। হ্যাঁ, ওটাই আমি বলছিলাম যে আমার রাগ খুবই বিপজ্জনক, তাই আমি চেষ্টা করি এরকম কোনো সিচুয়েশনে না পড়ে যাই যেখানে নিজেকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারবো না। আর আমার সঙ্গে অনেকবার এরকম ঘটনা ঘটেছে, বাট এটা ভালো জিনিস নয়। অবভিয়াসলি আমার সঙ্গে ফিল্মে এরকম হয়েছিল, জানি না, আমি তো সেটাই বলছিলাম, আমার জিনস জেনেটিক্যালি আমার মধ্যে এমন জিনিস হয়ে যায় সেই সময় যে নিয়ন্ত্রণে থাকা খুব মুশকিল হয়ে যায় আর কি। তো সত্যি সত্যি কখনো কাউকে মেরেছেন আপনি? হ্যাঁ, না মানে যখন কলেজে পড়তাম আমাদের খুব ঝগড়া হয়েছিল, অনেকবার হয়েছিল, বাট সেই বয়সটাই তেমন ছিল। আর ওই সময় মানে 70s যে পরিবেশ ছিল, ওই সময় মানে গ্যাংস ট্যাংস হতো আর কি, ঝগড়াঝাঁটি হতো, এমনি এমনি ঝগড়া মারামারি হতো। কারোর দিকে তাকিয়েছেন মানে এমনি ঝগড়া হয়ে যেত, ওয়াই ইউ আর স্টেয়ারিং অ্যাট মি, তুই আমার দিকে কেন দেখছিস রে, সেটা নিয়ে ঝগড়া হয়ে যেত, এইসব আর কি। বাট আই ওয়ান্ট টু অ্যাডভাইস বিকজ আই হ্যাভ বিন লাকি যে কোনো গুরুতর চোট লাগেনি আমার কখনো আর কি। তো ইটস আপনার চোট লাগেনি না সামনের ব্যক্তি চোট লাগেনি? আমার এত বেশি, আমি ঠিকই ছিলাম, চোট লেগেছিল, তবে যত মানুষ আপনাকে জানেন সানি তারা বলেন যে আপনি সিক্স প্যাকস অ্যাবস এইসব তো দেখান না, কিন্তু সানি সত্যি খুবই স্ট্রং।
দেখুন, কথাটা সিক্স প্যাক বা বডি বিল্ডিং এর নয়। ব্যাপারটা এমন নয় যে আপনার কাছে শক্তি রয়েছে। আমি সবসময় বলি শক্তি তো মানুষের সত্যের মধ্যে থাকে। আমরা যে মানে এক্সারসাইজ করি, বডি বিল্ডিং করি টু কিপ ইয়োরসেলফ ফিট। কিন্তু আজকালকার দিনে লোক মানে সাপ্লিমেন্টস বড্ড বেশি নিচ্ছে। আই উড অ্যাডভাইস অল দ্য ইয়াংস্টার্স, দেখুন আমি আই এম ফিট, কিন্তু আমি এসব জিনিস নিই না কখনো। আর আমি চাইবও না আপনারা নিজেদেরকে এতটা পাগল করে ফেলুন যাতে সেটাকেই সবসময় সঙ্গে নিয়ে চলেন। এরকম যেন না হয়। সব জিনিসই আজকাল একটা ফ্যাশন হয়ে উঠেছে। যাকেই দেখবেন বলবে আজ এই খাবার খাও, নয়তো কেউ বলবে আজ এই এক্সারসাইজ করো, এইরকম হয়ে যাবে করলে। আর আমরা মনে করি এমনটা করলে তো ওই রকম হয়ে যাব। কিন্তু কিন্তু এটা হচ্ছে ড্যামেজিং ইয়োরসেলফ। আর আপনার তো মিস্টার ইউনিভার্স বা মিস ইউনিভার্স হওয়ার কোনো দরকার নেই। তো তাহলে হোয়াই গো থ্রু অল দ্যাট প্রসেস? না, তাহলে আপনি কি খান? পরোটার ওপর বেশ করে মাখন লাগিয়ে? আমি মাখন, পরোটা সব কিছুই খাই। আমি কখনো ডায়েটিং করিনি। এমন নয় যে এটা খাবো না, ওটা খাবো না। আজকাল আমি বাচ্চাদের দেখি, না না আই ক্যান্ট ইট দিস, আই ক্যান্ট ইট দ্যাট। আমি বলি আরে ভাই কেন? তোমার বয়স কম, মেটাবলিজম স্ট্রং, সো ফাস্ট বার্ন ক্যালোরিজ লাইক দ্যাট ইউ ক্যান। তাহলে এত চিন্তার কি আছে? বর্তমানে আরেকটা জিনিস আপনাকে খুবই সমস্যায় ফেলে বলে শুনেছি, সেটা হলো সোশ্যাল মিডিয়া। যে ধরনের কথা লেখা হয় তাতে আপনার খুবই রাগ হয়। প্রথম খুব খারাপ লাগতো, বিকজ আমি সবসময় বলি যে মানুষ জবে থেকে আমাদের সোশ্যাল মিডিয়া এসেছে, এইসব জিনিস এসেছে, তো বেসিক্যালি আমাদের মানে আশেপাশের যত লোকজন আছে তাদের হাতে একখানা টুল এসে গেছে আর কি, যেখানে তাদের মুখ তো দেখা যায় না, যা কিছু বলার থাকে লিখে দেয়, আর যেটা ইচ্ছে লিখে ছেড়ে দেয়। আর সেটা এটা দেখে না তারা যে এরপর যাকে এসব বলছে, যার ব্যাপারে এসব বলছে, তার কতটা কষ্ট হতে পারে। সে শুধু মজা নিয়ে বসে যায়। একটা ঘটনা কেউ আমায় বলেছিল, এক তো আপনি খুবই প্রাইভেট পার্সন, আপনার বাড়ির ভেতরে কি হয়, আপনার বাড়ি কেমন দেখতে, এটা কেউ জানতো না। তবে যখন ছেলের বিয়ে হয়, আত্মীয়রা সব সেখানে আসে আর সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌঁছে যায়। সেই জন্যই তো আমি খুব আপসেট হয়েছিলাম। আমি তাদের এক দুজনকে দেখেছি, আমারই আত্মীয় স্বজন ছিলেন, সেই জন্য খুব রাগ হয়েছিল। আমি তাদের বলি তোমাদের এসব করতে লজ্জা লাগে না? এখানে বসে বসে এসব করছো? হ্যাঁ, এক দুজনকে আমি বকি, দু তিনজনকে বকি। তারপরে যখন ফাংশন হচ্ছিল দেখি এখান থেকে ভিডিও আসছে, ওখান থেকেও ভিডিও আসছে, তো এন্ড অফ দ্য ডে আমরা ছেড়ে দাও, আমি আর কিছু করতে পারবো না, যেটা হচ্ছে হতে দাও। বাট আপনার এখানে কিছু করারও নেই। ইউ জাস্ট হ্যাভ টু লিভ উইথ ইট অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। বাট এটা আমি সবসময় সবাইকে বলি যে অন্যের প্রাইভেসির ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর আমরা ফেমাস মানে এই নয় যে আমরা মানুষ নই, তাই না? আমরা আর ৫টা মানুষের মতোই, আমাদেরও দুঃখ হয়, কষ্ট হয়, সবকিছুই হয়, হ্যাঁ। কিন্তু ওদের মনে হয় যে সবাই সবকিছু বলতে পারে, সবাই সবকিছু করতে পারে। সত্যি বলুন? সানি, এটাও কি সত্যি যে ছোটবেলা থেকেই পড়তে লিখতে আপনার নাকি খুবই অসুবিধা হতো? হ্যাঁ, ঠিক। কেউ পড়তে বললেই মাথা গরম হয়ে যেত? জানি না, এখন তো আমি বলতে পারি, কিন্তু সেই সময় তো এতটা বুঝতাম না, বিকজ এখন আমি বুঝতে পারি সেটা কি ছিল। আমার বেসিক্যালি ডিসলেক্সিয়া ছিল। আর পড়ালেখা এখনো আমি কতবার ভুল করে ফেলি আর কি, বিকজ শব্দকে আমি অন্যভাবে দেখি, আর লেখার সময় আমার অনেক ভুল হয়ে যায়। তো আর সেই সময় অবভিয়াসলি যা দিনকাল ছিল, কেউই এসব কিছু জানতো না। ছেলেটা ডাফার, পড়া করতেই পারে না, যা তা, সেই জন্য থাপ্পড় খেতাম। তুই ফেল করে গেলি, তুই এটা করিসনি কেন, ওটা করিসনি কেন। বাট সামহাউ যখন আমি স্কুলে ছিলাম ঠিকঠাক পড়া পারতাম না, কিন্তু টিচার্স আমার কেউ টেস্ট করতেন অ্যান্ড মাই আইকিউ ইজ ভেরি হাই। তো সেই কারণে হয়তো আই ওয়াজ এবল টু মানে জিনিসগুলো বুঝে নিতাম আর কি। আমি 35% নাম্বার পেয়ে ঠিক পাস করেই যেতাম আর কি। কিন্তু এটা খুবই বড় কথা আপনি বললেন, আপনি ডিসলেক্সিয়া নিয়ে বড় হয়েছেন। আর যাদের এই ধরনের সমস্যা আছে তারাও বুঝতে পারবেন যে এর পরেও সাকসেস হ্যাঁ, পাওয়া ঠিক, যেতে ঠিক। পারে। না, ডেফিনেটলি আমি তো এটাই বলেছি যে ব্যক্তির মধ্যে যে কোনো শর্টকামিং থাকে, সে ব্যক্তি আরো শক্তিশালী হন, বিকজ তিনি সেই শর্টকামিংটা কভার করতে চান, সেই জন্য পরিশ্রম করেন, তার পেছনে আরো লেগে থাকেন। অ্যান্ড আই থিঙ্ক, বাট সবাই এরকমটা হন না অবশ্য। অনেকে কাউকে স্কুলে অন্য বাচ্চারা বিরক্ত করে, বাইরের লোক বিরক্ত করে, ফলে মানুষের পার্সোনালিটি যদি স্ট্রং না হয়, সে বেচারা পেছনেই রয়ে যায় আর কি। আমির খানের ফিল্ম ছিল তারে জমিন পার, ওখানে খুব ভালোভাবে এই প্রবলেমটা হাইলাইট করা খুব হয়েছে। ভালোভাবে দেখিয়েছিল। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই অল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড
এইটুকু বুঝুক যেন বাচ্চাটাকে নর্মাল মনে করা হয় আর ভালো ব্যবহার করা হয় তার সাথে, কেউ যেন হার্ট না করে। ছোটবেলায় লেখাপড়ার সঙ্গে সঙ্গে আপনার কথা বলতেও সমস্যা হতো, মাইক দেখে আপনি ভয় পেয়ে যেতেন। হ্যাঁ ঠিকই, আমি তখন বিকজ এখন তো একটু বেশি বকে ফেলি। সেই সময় যখন মাইক দেওয়া হতো মাথাতে আসতো না কি বলবো, আর খুব সমস্যা হতো আমার। আর এই কারণেই আমি অনেক সময় নানান জায়গায় যেতাম না, মানে লোকে মনে করতো আমি অ্যারোগেন্ট বুঝে খুব, বা আমি নিজেকে কি মনে করতাম, কিন্তু কাকে কি বলবো যে আমার দ্বারা এটা হচ্ছে না। তো সানি কথা বলতে সমস্যা ছিল, পড়তে সমস্যা ছিল, লিখতে সমস্যা ছিল, তারপরেও আপনি এত বড় স্টার হয়ে উঠলেন। ঈশ্বর আমার সঙ্গে আছেন, তাই হয়তো এগিয়ে যাচ্ছি। আমিন। এইসব জিনিস তো হতেই থাকে, কিন্তু আমি কখনো এইসব জিনিসে মানে হার মানিনি আর কি। হ্যাঁ, মানে না পারলে আমি সেটার পেছনে পড়েই থাকতাম। আমি পড়াশোনা ভালো পারতাম না, বিকজ দ্যাট ওয়াজ টেকনিক্যাল প্রবলেম। বাট কখনো কোনো মুশকিল হলে আমি সেটার মোকাবিলা করেছি। সেটা মুশকিল মনে করিনি, বিকজ মুশকিল ভেবে মানুষ হাল ছেড়ে বসে যায়। আমি কি করব বলুন, আমি তো অসহায়। আমার এসব ভালো লাগতো না যখন কেউ অসহায় অসহায় করে আমায় কথা বলতো আমার সাথে। আমি সবসময় বাচ্চাদের বলি, গো ফর ইট, করতে থাকো। দিস ইজ হাউ উই বেসিক্যালি স্টার্ট গ্রোয়িং আপ। আর বড় হয়ে কিছু করতে পারবো অবশ্যই। না সানি, আমি তো- এটা খুবই ভালো মেসেজ তাদের জন্য যাদের কিছু কমতি আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তাদের মধ্যেও আপনাকে দেখে একটা বিশ্বাস আসতে পারে যে আমরাও কিছু হয়ে উঠতে পারি। 100%, আমাকেই দেখে নিন। আমি কখনো কোনো স্ক্রিপ্ট পড়িনি, মানে কারণ পড়তেই পারতাম না। হ্যাঁ, না আমি কোনো ডায়লগ শুনতাম, শুধু ওগুলোকে বুঝে অ্যাক্ট করতাম। আমারই ডায়লগ রয়েছে যেটা প্রায় লোকের মুখে শোনা যায়, তো লোকেরা তো এটাই মনে করবে যে এ বোধহয় কত ভালো করে তাহলে করতে পারে। আপনারা যখন সত্যি? ডাইরেক্টর স্ক্রিপ্ট দেন তখন সেটা আপনি পড়তে পারেন না? না, আমি পড়ি না। আমি প্রায় বলি যে কথাটা মানে বলতে হবে, আমায় বলে দিন, লেট মি মেক মাই ওন টক, আমি তারপর নিজের মতো করে সেটা বলে দেবো আর কি। ওই ভাবটা নিয়ে আসা বেশি দরকার। তো এত বড় বড় যে ডায়লগ যেগুলো আমরা শুনি আপনি ডেলিভার করেন, তার স্ক্রিপ্ট আপনি পড়েন না, শুধু মেমোরি থেকেই আপনি? হ্যাঁ, সেটা আমি অবভিয়াসলি মানে শুনেনি, তারপরে পড়িও, কারণ একবার শুনে নিলে আমি বুঝে যাই যে এটা কি শব্দ, দেন ইট বিকামস ইজি ফর মি। তারপর ওটা নিয়ে আমি নিজে মানে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে ডায়লগ রয়েছে সেটা তো আমি ডায়লগের মতো করে বলি না, ওটাকে আমি আমার থট নিয়ে প্রেজেন্ট করি গোটা ব্যাপারটাকে। হ্যাঁ, পাবলিকের মধ্যে থেকে কোনো প্রশ্ন? যেমনটা ফিল্মে আপনার ক্যারেক্টারকে দেখানো হয় একেবারে রাগী মেজাজের, মারপিট করার দেখানো হয়, তো এই রাগী মেজাজের সানি দেওল কি ছোটবেলায় নিজের বাবার কাছেও মারপেটানি খেয়েছে? আমার বাড়িতে এমন কেউ নেই যে আমায় মারেনি। আমি খুব বদমাইশ ছিলাম, আর ওই বয়সে তো আমি সবসময় বলি ছোটদের মতো করেই জীবন কাটানো উচিত, সেই বয়স আর কখনো ফিরে আসবে না। তো আমি, আর বাবা তো খুবই ব্যস্ত থাকতেন, কিন্তু এমন একটা ইনসিডেন্স হয়েছিল যখন মানে উনি বাড়িতেই ছিলেন, আমার মনে আছে আমি টেরেসে ছিলাম, আমার কাছে গুলতি থাকতো, দূরে দূরে ঘর ছিল আর কি, তো আমার সঙ্গে এক বন্ধুও থাকতো, তো খুব মজা লাগতো অন্যের বাড়ির কাঁচ ভাঙতে। তো একবার এমন হয়েছিল যে জানতে পারি বাবা এসে গেছে, আর সবসময় বাবাকে জানি, আমি তো সবসময় বাবাকে ভয় পেতাম যে বাবা এই কথাটা জানতে পেরে যায়নি, তো এই ভয়টা সবসময় থাকতো। তো নিচে দৌড়ে দৌড়ে নেমে আসি, আর উনি দেখতে পেয়ে বলেন, কোথায় যাচ্ছিস? বুঝে গেছিলেন উনি কিছু একটা হয়েছে, তো উনি আমায় ডাকেন, হয়তো আরও কোনো রাগ ছিল, তারপরে এক থাপ্পড় মারেন সোজা। আমার মুখে 3টে আঙুলের দাগ বসেছিল সেদিন, কারণ বাবার হাত এতটা বড়। বাট উনি জানতেন না আমি কি করেছি, কিন্তু আমি জানতাম আমি কি কাণ্ডটা ঘটিয়েছি। আরো একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে সানি দেওলের সঙ্গে সওয়াল আর জবাবের আরো একটা পর্ব। এইবার তো শাহরুখ আপনার প্রশংসা করেছেন, করণ জোহরও আপনার প্রশংসা করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার সানি দেওল। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी अदालतें
সুপারস্টার সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি হলেন অকৃতজ্ঞ। সানি, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলে যে ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে এত কিছু দিয়েছে, এত বড় স্টার বানিয়েছে, আপনি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব, কিন্তু আপনি বলেন যে ইন্ডাস্ট্রি ডিড নট বিলিভ ইন মি, আপনি বলেন যে আমি ফেয়ার ট্রিটমেন্ট পাইনি। ইউ আর ভেরি রাইট, বাট কি হয় জানেন তো, যে ওখানে যে পরিবেশটা, আমি তো সবসময় বলি বাবার যে ক্যাপেবিলিটি আর বাবা যে ডেলিভার করেছেন যেটা গোটা ইন্ডাস্ট্রিতে শুরু থেকে আজ পর্যন্ত, সেই ক্যাপেবিলিটি আমি অন্য কারোর মধ্যে দেখিনি, কিন্তু আমি কখনো দেখিনি তাকে ওইভাবে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। কি তো সেই কারণে আমি এরকম কথা বলি আর কি। আর দ্বিতীয় কথা হলো যে আমি সবসময় কখনো যদি ভালো কিছু করি তো আমার কাছে সামনে থেকে কোনো স্টুডিও বা অন্য কোনো বড় বড় প্রডিউসার, ডিরেক্টর এত তাড়াতাড়ি আমার সঙ্গে কিন্তু কেউ কাজ করতে আসেননি। প্রায়ই আমি যা কাজ করেছি মোস্টলি সবসময় নিউ কামার্সদের সঙ্গেই কাজ করেছি, আর আমি সেটা এনজয়ও করেছি, বিকজ তাদের মধ্যে যে উৎসাহ থাকে, তাদের মধ্যে যে প্রুভ করার চেষ্টা থাকে, তার সঙ্গে আমারও একটা বোঝাপড়া তৈরি হয়ে যায় আর কি। আর সেই জন্য যতগুলো ফিল্ম, যেমন ঘায়েল ছিল যেখানে নতুন ডিরেক্টর ছিল, আরো অনেকগুলো ফিল্ম ছিল যেখানে নতুন নতুন ইয়াং ছেলেরা ছিল যাদের সঙ্গে কাজ করেছি। শুরু যখন করেছিলাম একেবারে রাহুল ওয়াজ জাস্ট আ ইয়াং গাই, নতুন ছিল সে, জেপি দত্তা ছিলেন। আর তারপর আমরা যে ধরনের সিনেমা করেছি সেই সময় মনমোহন দেশাইজির সিনেমা চলছিল, এই ধরনের ডিরেক্টররা ছিলেন সেখানে। আর আমরা ওখানে আমাদের আলাদা একটা ঘরানার সিনেমা নিয়েছিলাম সত্যি, যেটা অবভিয়াসলি সেই সময় ইয়াং স্টারদের সঙ্গে বেশি রিলেট করতো আর কি, ব্যাপারটা রিলেট হতো। কিন্তু ডেফিনেটলি এরপর আমি কখনো বড় স্টুডিও বা বড় ফ্যামিলি যা ছিল, যারা প্রচুর ফিল্ম বানাতেন, যারা তাদের সঙ্গে কাজ করার খুব একটা অপরচুনিটি পাইনি। আর তাছাড়া এই গাদার রিলিজ করলো তো অনেক মানুষই প্রশংসা করেছেন। সলমান খান টুইট করেছেন, উনি ফিল্মের পোস্টার টুইট করেছেন, লিখেছেন যে 2.5 কিলোর হাত 40 কোটির ওপেনিং এর সমান সমান। সলমান আর আমাদের দুজনের মধ্যে একটা আলাদা ইকুয়েশন রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি আই এম সিনিয়র টু হিম। তো আমি যখন ছিলাম, হি ইউজ টু কাম অন দ্য সেট, সে আসতো, হি অলওয়েজ হ্যাড গ্রেট রিগার্ডস ফর মি। আর ওর সবসময় বাবার সঙ্গে খুব ভালো বন্ড ছিল। আর তো অ্যান্ড সো দ্যাট গিভ অ্যান্ড টেক আর কি, যেটা মানে খুব কম লোকের সঙ্গেই হয়। আর অবভিয়াসলি এমন নয় যে ওরা সবাই আমার কলিগ, তো আই হ্যাভ মাই বন্ড উইথ এভরিওয়ান। তবে আমি কিছুটা মানে আমার মনে হয় যা কিছু হোক, আমার যেটা পছন্দ সেটা পছন্দ করুন, না করলে আর দরকার নেই। প্রশংসা করেছেন ডেফিনেটলি বিকজ শাহরুখ, দেখুন সেই কবে একটা জিনিস ঘটেছিল, যা হয়েছিল সেই সময়। তবে অ্যান্ড আমি তো বলি যে তারপর একটা সময় সব কিছু মানুষ ভুলেও যায়, আর বুঝতেও পারেন যে এমনটা হওয়া উচিত হয়নি, মানে বাচ্চাদের মতন ব্যাপার ছিল। ডেফিনেটলি এরপর আমি আর শাহরুখ অনেকবার দেখা করেছি, এমনি দেখা করেছি, বেশ কিছু ব্যাপারে কথাবার্তাও হয়েছে, কোনো ফিল্মের ব্যাপারে আমরা কথা বলেছি। আর এইবারেও যখন আমার ফিল্ম রিলিজ করলো, পুরো ফ্যামিলির সঙ্গে আমার ফিল্ম দেখেছে, অ্যান্ড হি কল মি আপ। তো এইসব জিনিস খুবই ভালো হয়েছে, সবকিছু ভালো হয়েছে। করণ জোহর আপনার প্রশংসা করেছেন। আচ্ছা চলুন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনার হয়তো এই জন্য এটা মনে হবে কারণ ইন্ডাস্ট্রির অন্য লোকেদের মতো আপনি নন। আপনি সবার সঙ্গে খুব একটা মেলামেশা করেন না, আপনি পার্টিতেও খুব একটা যান না। হয়তো এটাই হবে, বিকজ অবভিয়াসলি আমি দেখুন পার্টিতে যাওয়া, এটাও আমি বলবো না যে এনিথিং রং উইথ ইট, কিন্তু ওখানে মদ খেতে হয় বা এরকম কিছু করতে হয়, এসব আমি পারি না। আমি আর্লি রাইজার, আমি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো শুরুতে আমি যখন যেতাম আর কি, আর ওখানে অনেক সিনিয়র অ্যাক্টার্স যার নেশা হয়ে যেত, ধরে ফেলতো, আর তারা একটাই কথা লুপের মতো বলতেই থাকতো। তো একজন ধরলো, দ্বিতীয়জন ধরলো, তৃতীয়জন ধরলো, তারপর আমারও নেশা হয়ে যেত, কারণ ওই লুপের সঙ্গে আমি এভাবে ঘুরতাম লুপে। মানে মাথা ঘুরে যেত, কারণ সেখানে আপনি কারোর সাথেই সেন্সিবল ভাবে কথাই বলতে পারবেন না। বাট দ্যাট ওয়াজ দ্যাট পিরিয়ড। আই থিঙ্ক এখন অ্যান্ড দেন আলাদা, প্রত্যেকের একটা
নিজস্ব passion তো পার্সোনালিটি আছে। থাকে আর কি। সবাই আপনাকে হ্যাঁ, প্রাজি একরকম। প্রাজি বলে ডাকে। আমার শুধু এটাই হয় যে যখন কেউ কাউকে রেসপেক্ট দেয় তার রেসপেক্টের মানেটা বোঝা দরকার, আর কিছু নয়, এই আর কি। তো যখন পাজি বলছে সেটা পাজি বুঝেই নিন। বুঝতে এমন পারেন না? এমনি কেউ আহ, ভালো, মানে আই উড নট লাইক টু গো দেয়ার। এটা হয় এই পৃথিবী, মানে আমাদের এমন হয়ে গেছে যেখানে আমরা মানে খুবই অপরচুনিটি খুঁজি, এগিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজি, ভালো হওয়ার জন্য। ভালো হতে আমরা যা কিছু করি, আর আর মানে হয়তো ভাববেন যে আমি কারোর ব্যাপারে খারাপ বলছি, আমি খারাপ বলছি না, বাট পৃথিবীটা এমন হয়ে গেছে, আর মানে এতে ঠিক কোনটা ভুল এসব বলার অধিকার আমার নেই। আমি ওই রকমই থাকবো যেমনটা আমি আছি, আর বাকি মানুষ তেমনিই থাকবে। আমি যেমনটা তারা ধরমজির একটা রয়েছে, কিছু ইন্টারভিউ বদলানো নেই পড়ছিলাম। এতে। উনি বলছিলেন যে আমি সানিকে শেখানোর অনেক চেষ্টা করেছি, আর উনি ওই গানটার কথা উল্লেখ করলেন, মৌসম কিউ বরসতা হ্যায়, ডর কিউ মুঝকো লাগতা হ্যায়। উনি বললেন যে আমি ওকে বলেছিলাম যে অমৃতা সিংকে জড়িয়ে ধর। কিন্তু সানি সেটা পারেনি। না, এমন কিছু নয় যে আমি পারিনি, তেমন সেসব কিছু নয়। আমি খুবই বেসিক্যালি আমার ভেরি শাই গাই আর কি। আমি খুবই লজ্জা পেতাম, ছোটবেলায় একটু বেশি লজ্জা পেতাম আমি। কিন্তু যদি আমি বলি যে প্রত্যেকের একটা আলাদা আলাদা পার্সোনালিটি থাকে, এটাও তেমনি। বাট এখনো কি তেমনই আছেন, একটু জড়িয়ে টড়িয়ে ধরেন? না, আই মিন কোনো উদ্দেশ্য ছাড়া জড়িয়ে ধরা ঠিক কথা নয়। তবে অবভিয়াসলি আমি এখন অনেক বদলে গেছি, আর সময়ের সঙ্গে আমি বদলাতেই থাকছি। মানে দেখুন, এখন আমার বয়স হয়ে গেছে 65, এখনো যদি না বদলাই তাহলে আর কবে বদলাবো? কিন্তু আজও অনেক ডিরেক্টর বলেন যে সানি দেওলের সঙ্গে কাজ করা খুবই মুশকিল, কারণ উনি নিজের টার্মস অনুযায়ী কাজ করেন। না, এমন তো কিছুই নেই, এমন কিছুই নয়। আমার টার্মস তো এমন কিছু নয়। আমি তো জিজ্ঞাসা পর্যন্ত করি না যে পিকচার আপনার 10 দিন চাই নাকি 100 দিন চাই, এসব নিয়ে কোনো তর্ক করি না। যখন আমি ফিল্ম করি, এটা আমার জন্য একটা ক্রিয়েটিভ প্লেস হয়ে যায়, যেখানে সেটা একটা মানে বাচ্চার মতন আর কি, আর আমরা সবাই তাকে একটা সুন্দর রূপ দিতেই লেগে থাকি সবাই মিলে। তো এখানে যারা সৎভাবে কাজ করেন তারা নিজেদের কাজ ভালো করলেই হয়। 2-3টে এক্সাম্পল আপনাকে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন, জেপি বলুন। দত্তার সঙ্গে আপনি বর্ডার করেছেন, তারপর উনি দ্বিতীয় প্রজেক্ট শুরু করেন, কিন্তু আপনি শেলফ করে দেন। না, না, উনি শেলফ করেননি। ওটা আমি বলেছিলাম যে 2015-তে জেপি স্যার বর্ডার 2 করতে চাইছিলেন আর কি। কিন্তু ওই সময় আমার ইয়ামলা পাগলা 2 রিলিজ হয়েছিল, আর সেটা চলেনি। তো অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রি এমন যে, মানে শুধু এটা না, সবাই এরকম। একটা যদি না চলে কেউ পিকচার বানানোর সাহস দেখান না আর কি। আর যখন আপনার ফিল্ম চলে সবাই চায় আমি এটা বানাবো, ওটা বানাবো, মানে কিন্তু বাট পৃথিবী এভাবেই চলতে থাকবে। আপনার যত ফিল্ম হিট হয়েছে তার থেকে বেশি ফিল্ম তো তৈরি হতে হতে থেমে গেছে। না, এমন নয় যে সব তৈরি হতে হতে থেমে গেছে, তবে আমি দেখুন, আপনাকে কিছু নাম বলছি। হ্যাঁ, হ্যাঁ, সানি। বলুন, বলুন, নিশ্চয়ই। শীশা, চুনৌতি, ইন্ডিয়ান, বজরং, ইশক মোহব্বত, অবতার, ধুল, এই সব ফিল্মগুলোকে মেনশন করা হয় না, যে না, 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 সিসা বলে তো আমার কোনো ফিল্ম ছিল না, না। এই পিকচারগুলো তবে তৈরি হয়নি। না, বজরং ছিল যেটা করছিলাম তখন, মানে বেচারা প্রডিউসার মারা গিয়েছিলেন, তাই আর কাজ এগোয়নি। আর তারপর কোন কোন নাম বলছিলেন আপনি? আর আমি নাম বললাম ইশক মোহব্বত, না, এটা তো আমি জানি না। অবতার, আফতারও জানি ইন্ডিয়ান, না। ইন্ডিয়ান তো আমি ধুল। নিজেই তৈরি করছিলাম সেই সময় আর কি, নিজেই বানাচ্ছিলাম। ওটার মহরত হয়ে গেছিল, তাতে ঐশ্বরিয়ার থাকার কথাও হয়ে গেছিল, ওটাই ওনার লঞ্চিং ছিল। আমরা গানও শুট করেছিলাম, মানে রীতিমতো বলতে পারেন বেশ বড় লেভেলেই বানাচ্ছিলাম আর কি। কিন্তু তারপর বাজেটের কারণে ফিল্মটার তৈরি হয়নি। বাজেট তো আপনি গদেরও খুব কম পেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু এইবার আমাদের বানাতেই হতো, খুবই দরকার ছিল। এই কথাটা প্রুভ করা তো খুব দরকার ছিল যে আমরা করতে পারি। সেজন্য কেউ আর কোনো রকম কমপ্লেন করেনি, আর আমরা ওই ফিল্মটি বানিয়ে ফেলি। এই জন্য সাকসেস এতটা বেশি, কারণ যে ফিল্ম আপনি 50-60 কোটিতে বানালেন সেটা 500 কোটি কামিয়ে নিল। অবভিয়াসলি। জনগণের মধ্যে থেকে কোনো প্রশ্ন? হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করছিলাম সানি স্যারকে, যদি আপনি অ্যাক্টর না হতেন তাহলে আপনি কি হতেন?
আহ, আমি কি হতাম? দেখুন, যখন ছোট ছিলাম, কলেজে পড়ার সময় স্কুল পাস করছিলাম, তখন আমার ড্রাইভিং এর খুব শখ ছিল আর কি। তো আমি হয়তো রেসিং, ড্রাইভিং, র্যালি বা রেসে যাওয়ার আমার খুব শখ ছিল। আহ, আর আমার বক্সিং এরও খুব শখ ছিল। কিন্তু অবভিয়াসলি সেই সময় বাড়ির লোক ওই দিকে যেতেই দিচ্ছিল না আমায়। আর তারপর ডেফিনেটলি আমি পড়াশোনা খুব বেশি একটা করিনি আর কি। আর অবভিয়াসলি মনের ভেতর একটা ইচ্ছে ছিল যে মানে, কারণ বাড়িতে একটা পরিবেশ ছিল, আমি ফিল্মও দেখতাম, তো মনে মনে অ্যাক্টর হওয়ার একটা ইচ্ছেও ছিল আমার। আর আমি লজ্জা পেতাম, বেশি কথা বলতাম না। তো আমার মনে আছে যখন বাবাকে বললাম আমি অ্যাক্টিং করতে চাই, তো উনি বললেন, ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই সেটাই কর, তোর এটাই ইচ্ছে যদি। তখন ভাবলাম আমি কি করব, কিভাবে হব অ্যাক্টর, কিভাবে অ্যাক্টর হব? কারণ এখানে সবাই আমায় চেনে, যেখানে যাই সেখানে হয় লোকেরা ভালো বিহেভ করতো, নয়তো খারাপ। এখানে একজন নর্মাল মানুষের মতো কাজ করা কিন্তু খুবই মুশকিল। তো সেই জন্য আমি ইংল্যান্ড চলে যাই আর কি। ওখানে গিয়ে আমি বার্মিংহামে একটা ওল্ড এজ থিয়েটার আছে, আমি ওখানে যাই। আর ওখানে আমি অ্যাডমিশন নিই। শশী কাপুরজি আমাকে ওখানে অ্যাডমিশন করিয়ে দেন। ওনার ছেলে কুনাল ওখানেই ছিল। আর ওখানে গিয়ে, বিকজ কেউ আমায় চিনতো না, তো অবভিয়াসলি আই ওয়েন্ট থ্রু ডুইং স্টেজ ওয়ার্ক। এখনও মনে আছে। তবে কেউ যদি ডায়ালগ বলতো আমায় বলতে, আমার সেটা মনে নেই। আমি ওথেলো করেছিলাম, অ্যান্ড ওখানে আমি ফ্রিতেই করতে থাকছিলাম, অ্যান্ড 1.5 years আমি ওখানে ছিলাম। তারপর আমার এখনো মনে আছে যে যখন আমি ওখান থেকে বেরোলাম, তখন আমি একটা সার্টিফিকেট পেয়েছিলাম। তো সেখানে শুধু 2-3 মার্কসের জন্যই ডিস্টিংশন রয়ে গেছিল আমার আর কি। আর অবভিয়াসলি বিকজ ল্যাঙ্গুয়েজের সমস্যা ছিল, লিটারেচারে আমার প্রবলেম ছিল আর কি। আমার এখনো মনে রয়েছে, আমাদের যিনি টিচার ছিলেন উনি ইংরেজ ছিলেন, তো উনি লিখে দিয়েছিলেন যে ইউ ক্যান নেভার বিকাম অ্যান অ্যাক্টর। তো আমি বললাম চলো ঠিক আছে। স্যার, আমার প্রশ্ন নয়, তবে একটা অনুরোধ রয়েছে। আপনার অনেক ভালো ভালো ডায়লগ রয়েছে, তবে জনতার সবচেয়ে ফেভারিট ডায়লগ হলো ইয়ে 2.5 কিলো কা হাত। স্যার, একবার বলে শুনিয়ে দিন স্যার, প্লিজ একবার। ये 2.5 किलो का हाथ जब उठता है ना, तो आदमी उठता नहीं, उठ जाता है। আরো একটা ব্রেক, আর ব্রেকের পর আপকি আদালতে সানি দেওলের সঙ্গে প্রশ্ন উত্তরের আরো এক পর্ব। এক ব্যক্তি বলেছিলেন যে আর্মি তো অনেক দূরের কথা, সানি দেওল যদি আমার সামনে এসে যায় আমি দেখিয়ে দেবো আমার হাতে কত দম আছে। আমরা যদি এসব পার্সোনালি না নিই তাহলেই ভালো হয়। আর যদি এরকম কোনো কথা ওঠেও, কেউ মোকাবিলা করতে চাইলে চলে আসো। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি সুপারস্টার সানি দেওলকে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে সুপারস্টার সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি খুবই দায়িত্ব জ্ঞানহীন। সানি, এই অভিযোগ পাকিস্তানের নাগরিকদের তরফ থেকে এসছে। ওরা বলছেন যে আপনি আমাদের কি অবস্থা দেখিয়েছেন ফিল্মটাতে। আর অন্য এক ব্যক্তি বলেছিলেন যে আর্মি তো অনেক দূরের কথা, সানি দেওল যদি আমার সামনে চলে আসে আমি দেখিয়ে দেবো আমার হাতে কত দম আছে। এরকম আরো অনেক স্টেটমেন্ট আছে। আমি একজন অ্যাক্টর যে ক্যারেক্টার প্লে করে। হ্যাঁ, এই ফিল্ম তৈরি হয় অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ ডিরেক্টর। এগুলো আমরা যদি পার্সোনালি ভাবে না নিই তাহলেই আমার মনে হয় ভালো হয়। আর যদি কেউ মোকাবিলা করতেই চায় তাহলে আমার সাথে করে নিক, আমি তৈরি। আরো একজন পাকিস্তানি বলেছেন যে ইনশাল্লাহ যখন সানি পাকিস্তানে আসবে আর্মি তাকে জবাব দেবে। ও ফিল্মে এসব করতে পারে, বাস্তবে কিছুই পারে না। আসলে আমি সোলজার নই, আমি কিন্তু একজন অ্যাক্টর। প্রতিবার আমি এইটাই বলি যে আমি একটি ক্যারেক্টার প্লে করছি। আর অ্যাজ আ সোলজার কেউ অন্য দেশে কখন যায় আর কেন যায়? যখন কোনো পরিস্থিতি তেমন হয়, তাই না? পলিটিক্যাল ইস্যু হোক। আর কোনো সোলজার একে অন্যের সঙ্গে লড়াই কিন্তু করতে চান না, কিন্তু নিজের দেশের জন্য সেটা করতে হয়। আর কেউ কারোর প্রাণ নিতেও চায় না। সানি, পাকিস্তানে এমন কিছু লোক রয়েছে
যারা আপনার অ্যাডমায়ারও বটে। কেউ একজন লিখেছেন, সানি দেওলকে পাকিস্তানে ডাকো, দুধের লাইনে দাঁড় করিয়ে দাও, 200 টাকা কিলো আটা কিনতে বলো, 150 টাকার চিনি খাওয়াও, জল বিদ্যুৎ বন্ধ করো, আপনা থেকেও পালিয়ে যাবে। দেখুন, এখন আমরা এসব ব্যাপারে কথা বলছি, কিন্তু আমি আপনাকে বলবো যে ওখানকার মানুষ আমায় কিন্তু খুব ভালোবাসেন। যখন আমি যেখানে যাই ওনারা এইরকম কোনো কথা বলেন না। এসব রাজনৈতিক ব্যাপার যার জন্য এত সমস্যা হয় আর কি। দুতরফের জনগণই এক, তারাও এখান থেকেই গেছেন, একই মাটিতে বড় হয়েছেন, আর সবাই কিন্তু একই। আর এইসব লড়াই ঝামেলা যে হয় সেটা হওয়া ঠিক নয়। প্রত্যেকে যারা লড়াই করছেন তারা কারুর ছেলে বা কারুর হাজবেন্ড, কেউ কারুর বোন আছে, যাই হোক গোটা পরিবার রয়েছে। কেউ চায় না যে একে অন্যকে হারাতে, না এদিকের কেউ চায় আর না ওদিকের কেউ চায়, তাই না? তো আমি সবসময় এটাই বলবো যে সব যেন আবার এক হয়ে যায়, বিকজ এই যে জীবন যেটা আমরা পেয়েছি, মনে রাখবেন সেটা বেঁচে থাকার জন্য, কিন্তু লড়াই করার জন্য নয়। সানি, আপনি বলছেন এসব রাজনৈতিক কথাবার্তা, রাজনীতিতে তো আপনিও রয়েছেন, আপনিও তো নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আপনি পার্লামেন্টে জানি না। আমি আপনার রেকর্ড আপনাকে বলছি। হ্যাঁ, আমার রেকর্ড খুবই খারাপ, আমি একটাও প্রশ্ন করিনি। 3.5 বছরে মাত্র 19 বার গেছেন। 2021-এর উইন্টার সেশনে একদমই যাননি, 2022-এর উইন্টার সেশনে একদমই যাননি, 23-এর মনসুন সেশনে যাননি, 0 অ্যাটেন্ডেন্স। আমার অ্যাটেন্ডেন্স সত্যি খুব কম, আর এটা বলবো না যে আমি কিছু ঠিক কাজ করেছি, কিন্তু যখন আমি পলিটিক্সে এলাম, যখন দেখলাম, আমার মনে হলো যে এটা আমার জগৎ নয়। তবে আমি আমার কনস্টিটিউয়েন্সির জন্য যা কাজ করার সব কাজই করছি, আর সেটা আমি করতেও থাকবো। তার জন্য আমি ওখানে যাই কি না যাই সেটা ম্যাটার করে না, মানে বিকজ খুবই মুশকিল হয়, সমস্যা হয়, সিকিউরিটির একটা ইস্যু থাকে, তারপর কোভিড এলো, আবার দ্বিতীয় ঢেউ এলো। তো অ্যাজ বিং অ্যান অ্যাক্টর কোথাও যাওয়া মানেই চারদিক থেকে ভিড় লেগে যায় আর কি। আর ওখানে গিয়ে তারপর আর এটা আমার একটা শর্ট কামিং, আর যেহেতু আমি একজন অ্যাক্টর, আঙুল তো 1 সেকেন্ডে উঠে যায় না এসব ব্যাপারে। আরও এইরকম কত রয়েছেন, কিন্তু আমার বিশ্বাস যে আমি এখানে নিজের সাথে আনেনি, কিন্তু আমার কাছে একটা লম্বা লিস্ট রয়েছে সেখানকার কাজের। আমরা ওখানে অনেক কাজ করেছি, কিন্তু আমি তাদের দলে নই যে যেটা করব সেটা নিয়ে প্রচার করব, ঠিক আছে তো? কারণ এটা করা আমার দায়িত্ব, সেই জন্য আমি করতে থাকছি, করেও যাব। হ্যাঁ, অ্যাজ আ পলিটিক্স এটা একটা প্রফেশন যেখানে আমি ঠিকমতো মানে ফিট করি না আর কি। বিকজ 2024-এ ভোট রয়েছে, লড়বেন নাকি লড়বেন না? না, আমি তো লড়তে চাইবো না এনিমোর। বিকজ আমি যে কাজ করছি মোদিজি দাঁড় করাবেন আপনাকে। আমার মনে হয় মোদিজিও বোঝেন যে এই যে ছেলেটি সানি রয়েছে, দেশের সেবায় অ্যাজ অ্যান অ্যাক্টর যথেষ্ট করছে, তো ওখানেই ঠিক আছে। জনগণও সেটাই চান যে আমি ভালো সিনেমা উপহার দিই, ভালো ফিল্ম উপহার দিই, যাতে আমার এক্সপার্টিজ রয়েছে। আর এখানে এত ইউথ রয়েছে, তাদের ভালো ভালো মুভি যদি উপহার দিই, মানে they are motivated and be positive, and I think we should always be positive and we be proud of what we are. সানি, কিন্তু বিনোদ খান্নাও পাঞ্জাব থেকে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, উনিও মন্ত্রী ছিলেন, উনি অনেক কাজও করেছেন, কিন্তু উনি তো কখনো এমন কথা বলেননি। দেখুন, প্রত্যেক মানুষ আলাদা হন, উনি এই রুটটাই বেছে নিয়েছিলেন, উনি পলিটিক্সে যেতে চান। আমার কখনো ইচ্ছে ছিল না, আমায় আসার জন্য বলা হয়েছিল, তখন মনে হলো ঠিক আছে একবার দেখি। বাবাও এসে গিয়েছিলেন, তো আমার বাবা বলেছিলেন যে তোর দ্বারা কিন্তু এসব হবে না। আমি বললাম একবার দেখতে ক্ষতি কি। যখন এলাম তখন বুঝতে পারলাম এটা আসলে ওদের জন্য, কিন্তু যারা পলিটিক্সটা নিজের মধ্যে আর কি ঢুকিয়ে নিতে পারে আর ওটাকেই নিজের প্রফেশন বানিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার সেটা স্যুট করেনি। আমার মনে হয় না আই অ্যাম এবল টু বি, I mean জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি এর আগে ডিরেক্টর হয়েছি, আমি প্রডিউসারও হয়েছি, আমি সবকিছু হয়েছি, কিন্তু ছেড়ে দিয়েছি কারণ আই এম অনলি গুড অ্যাজ অ্যান অ্যাক্টর। এই কথা সত্যি যে আপনার প্রডিউসার হওয়ার দরকার ছিল না, কারণ আপনি প্রডিউসার হয়ে যা লোন নিয়েছেন তার বদলে
অফিস নিলাম হওয়ার উপক্রম হয়েছিল। দেখুন, ওটা তো হয়েই থাকে বিজনেসে। খুব একটা হয় না যদিও, কিন্তু যখন বিজনেসে শর্টকামিং হয়ে যায় আর আপনি ফিল্ম বানিয়েই যাচ্ছেন আর রিকভারি যদি হচ্ছে না, অবভিয়াসলি নিজের প্রপার্টি দিয়ে দিতে হয়। তো এরকম প্রবলেমস আসে, আমারও অনেক প্রবলেমস হয়েছিল। তো এইসব জিনিস চলতেই থাকে। কিন্তু যখন আমরা কোনো কিছু বানাই, আমাদের প্রপার্টি যেটা থাকে, কোনো প্রবলেম হলে সেটা ডাইলিউট করে দিতে হয়, যাতে টাকাটা মিটে যায় আর কি, আর সবকিছু ঠিক থাকে। তো টাকা তো আমারই, আমি পরিশ্রম করে উপার্জন করেছি, সানি, বাবা এটা তৈরি তো সবাই করেছেন। বুঝেছেন যে আপনি 56 কোটির লোন নিয়েছিলেন, প্রপার্টি বন্ধক রেখেছিলেন, শোধ করতে পারেননি, ব্যাংক কাগজে নোটিশ ছাপিয়ে দিয়েছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যে নোটিশ ফেরত চলে গেল কিভাবে? কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তবে দ্যাট ওয়াজ আ জেনুইন প্রবলেম, বিকজ ওনাদের আমি লেটারও পাঠিয়েছিলাম যাওয়ার আগে। তো আমি তখন গাদারের প্রমোশন করছিলাম। হ্যাঁ, 17, 18 বা 19 তারিখে দুটো লেটার পাঠিয়েছিলাম যে আমি ফিরে এসে 24, 25 তারিখে সব সর্ট আউট করে নেব। কিন্তু ওনারা জানি না কেন, দেখুন লোকজন তো বদমাইশি করতেই থাকে। কে করেছে, কেন করেছে, এমনটা করা উচিত হয়নি। হ্যাঁ, ওনার কাছে রাইট আছে এসব করার, কিন্তু আই হ্যাভ অলরেডি গিভেন দেম লেটার যে আমি এসব সব সেটেল এখন তো করে অনেক দেব। কামিয়ে নিয়েছেন, দিয়ে দেবেন। তো এখনো তো দিয়ে দেবো। বাবার তৈরি করা জায়গা অবশ্যই ফিরিয়ে আনবো, অবশ্যই নিজের কাছে রাখতে চাইবো, কেন নয়, তাই না? সেটা তো আমি চাইবোই। হ্যাঁ, অবশ্যই চাইবো, কিন্তু আর ফিল্ম প্রডিউস করবেন না? কারণ আমি ওই কাজটা যোগ্য নই, ফিল্ম প্রডিউস করবো না। বিকজ আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আমি ভাবি না যে এতে কত খরচ হচ্ছে, ঠিক আছে? তো আমি সেসব ভাবি না যে কেন হচ্ছে এসব, আর যাদের আমি এর রেসপন্সিবিলিটি দিই, ওরা কেন জানি না ঠিকভাবে সেটা পালন করতে পারেনি। তো আমি তো শুধু, মানে আমাদের মতো ক্রিয়েটিভ লোকেদের কাজই হলো ক্রিয়েটিভ কিছু করা, বিজনেস সামলানো সেটা আমার দ্বারা হবে না। সেই কারণে আমার এত টাকা দেনা হয়ে গেছিল। তো কি আর করব, আসলে যদি বুদ্ধি থাকতো, সেই জন্য আমি ঠিক করি যে অ্যাক্টিং শুধু করব, কিন্তু নো প্রোডাকশন, নো ডিরেকশন, অনলি অ্যাক্টিং। আর আমি তো সেটাই করতে চাই, তাই না? জনতার মধ্যে থেকে লাস্ট রাউন্ড। আপনার মুভি তো খুবই হিট করে, কিন্তু আপনি কখনো অ্যাওয়ার্ড কেন পাননি? না না, আমি অ্যাওয়ার্ড তো পেয়েছি। কম পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছিলাম একটি ফিল্মে ইনিশিয়ালি। আমি ঘায়েলের জন্য পেয়েছিলাম, আমি দামিনীর জন্য পেয়েছিলাম, আর তারপর পাইনি। আর যখন ওই দুটো পেলাম, বুঝতে পারিনি কেন পেলাম, আর তারপর আমার বেশ ভালো লাগলো। ভাবলাম এরপর ঘাতক আসবে, ওতেও হয়তো আমি পাবো। কিন্তু তারপর পাওয়া বন্ধ হয়ে গেল। এই প্রশ্নটা এই জন্যই ওঠে কারণ যখন বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন হয় সেখানে আপনাকে স্টেজে ডান্স করতে দেখা যায় না। না, দেখুন এখন আমি যদি কিছু বলি তখন বলবে আমি ক্রিটিসাইজ করছি। তো আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ দ্য ইনস্টিটিউটস অফ অ্যাওয়ার্ডস এন্ড অল দিস থিংস, বাট তার আর সেই গুরুত্বটা নেই। যে যেভাবেই হোক, যে কেউ হোক, যা কিছু পেয়ে যেতে পারে, তাই আর ওটার সেই স্বাদটা নেই যে যে কেউ যে কোনোভাবে হোক পেয়ে গেল আর তারপরে বলবে যে আমি পেয়ে গেলাম। সে নিজে জানে কিভাবে পেয়েছে, নট বিকজ অফ ইয়োর জব, নিজের যোগ্যতার জন্য পাননি। তো লোকে এতে খুশি হয়ে যান এইটুকুতেই। তো তাহলে আর আমার মনে হয় সব থেকে বড় অ্যাওয়ার্ড তো আপনি জনগণের যে জনতার ভালোবাসা পাই। হ্যাঁ, সেটাই জনগণের চেয়ে বড় অ্যাওয়ার্ড আর কি। এর থেকে বড় অ্যাওয়ার্ড আর কি হতে পারে? সেই জন্য আমি যখন কোনো ফিল্ম করি, বিকজ আমি নিজে একজন সাধারণ মানুষ, পেছনে যখন দেখবো তখন তার মধ্যে হারিয়ে যেতে পারি, নিজেকে হারিয়ে ফেলতে চাই। তো সেই জন্য আমি চাইবো যে ফিল্মটাও এমন হোক যেখানে আমরা নিজেদের 2 ঘন্টার জন্য হারিয়ে ফেলবো। আমাদের রিয়ালিটি দরকার নেই, কারণ রিয়ালিটি তো আমাদের কাছে আছেই। রিয়ালিটি চলে বড্ড মাথা ধরে যায়, আমরা ওখানে নিজেদের হারিয়ে ফেলতে চাই, এনজয় করতে যাই 2-3 ঘন্টার জন্য। তো সিনেমাতে আমি সবসময় এটাই বুঝি। তারপর আমরা ক্রিটিক্সের কথা বলি, তো আমি বলি যে আমি ফিল্ম ক্রিটিক্সের জন্য বানাইনি, আমি জনগণের জন্য বানিয়েছি। ক্রিটিক্সদের যার যা বলার বলুক, আমাদের কি আছে তাতে? হ্যাঁ, বিকজ ওনারা ফিল্ম ওইভাবে ফিল্মের মতো করে দেখেন না। যেমন আপনি যার কাছেই চলে যান উপদেশ নিতে, তিনি তো জানেন আপনি তার কাছে উপদেশ নিতেই এসেছেন, কি বলবে সেটা তিনি জানেন, তাই না? এটাও ঠিক তেমনই হয়। সানি, যেমনটা আপনি বললেন যে আপনার ফিল্মে মানুষ হারিয়ে যায়, আমি তো বলবো আপকে আদালতে আপনি যা জবাব দিয়েছেন তাতেও মানুষ হারিয়ে গেছেন।
আমরা এখন একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ রুচিকা মেহতার রায় আজকের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম সানি দেওলের ওপর। ওনাকে ওনার ফিল্ম গাদারের ব্যাপারে প্রশ্ন করলাম, ওনার পরিবারের ব্যাপারে, ওনার লাইফের ব্যাপারে, ওনার রাগের ব্যাপারে, আর ওনার দায়িত্ব জ্ঞানহীনতার ব্যাপারে। এখন সময় হয়ে গেছে আপকি আদালতে আজকের জাজ রুচিকা মেহতার রায় শোনার। রাজাজি, আপনার সমস্ত প্রশ্ন তো গাদার মাচিয়ে দিয়েছে, আর সবাই আগ্রহ নিয়ে আপনার প্রশ্নের উত্তর শোনার জন্য বসেছিলেন। আপনার উপর সবার প্রথম অভিযোগ ছিল যে আপনি অ্যারোগেন্ট, আর সেটা তো আপনি প্রশ্ন উত্তর শুরু হওয়ার আগেই দর্শকদের ইউ প্রুভড ইট রং। আপনি যেভাবে ইমোশনাল হয়ে গেলেন আর আপনি যেভাবে ওখান থেকে আমাদের মন গলিয়ে দিলেন, অ্যারোগেন্স নিয়ে তো কোনো প্রশ্নই উঠতে পারে না। আপনি তো এরকম একদমই নন। দ্বিতীয় অভিযোগ ছিল ইউর অ্যান অ্যাংরি ইয়াং ম্যান। আই স্টিল কল ইউ আ ইয়াং ম্যান। আপনি ইয়াং দেখতেও আর সবসময় এরকমই থাকবেন। ওই অভিযোগও কোনোভাবে আপনার বিরুদ্ধে যায় না, কারণ আমি যেটা দেখেছি, যে সিনস দেখানো হয়েছে, মুভিজ দেখেছি, আপনার রাগ কম কিন্তু উৎসাহ বেশি। তো এটা হলো আপনার উৎসাহ। অবশ্যই সেটা আপনার রোম্যান্সে হোক বা যে ভালোবাসাটাও আপনি উৎসাহের সাথে করেন। তৃতীয় ছিল আনগ্রেটফুল। এই ইন্ডাস্ট্রি তো কারোরই কখনো গ্রেটফুল থাকবে না। যার ফিল্ম হিট হবে সেই আজকে গ্রেটফুল। মেবি দ্য ইন্ডাস্ট্রি ডিডন্ট গিভ ইউ ইয়োর ডিউ, কিন্তু এই যে আপনার গাদার 2 যেভাবে শোরগোল ফেলে দিয়েছে, সবার মুখ বন্ধ করে দিয়েছে। এই আদালত আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে সানি দেওল ঠিক এইভাবেই হিট ফিল্ম উপহার দেবেন, নিজের অ্যাক্টিংয়ে মানুষের মন জয় করে নেবেন, আর নতুন লক্ষ্যে পৌঁছবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে একজন নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।